আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির দাম ডিক্রিজ হচ্ছে, হুইচ ইজ একটা গুড সাইন যারা এখন চিন্তা করছেন যে বাড়ি ইনভেস্ট করি বা বাড়ি কিনি, যেটাই হোক না কেন। সো মার্কেটটা একটু শিফট আমরা দেখতে পাচ্ছি। এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যখন নিজেদের একটা থাকার জায়গা হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা চিন্তা করে যে আরেকভাবে চিন্তা করে যে কিভাবে একটু রেন্টাল ইনকাম পাওয়া যায় একটা বাড়িতে, কেননা ইনভেস্ট করি না। বেশিরভাগ ক্ষেত্রে আপনার 20% ডাউন পেমেন্ট থাকতে হবে। আরেকটা যেটা ব্যাপার আছে, এফএইচএ লোন একটা ব্যাপার আছে। সো এফএইচএ লোনের থ্রুতে আপনারা 3.5% ডাউন দিয়ে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারেন। ক্রেডিট স্কোরটা আপনার যতটা ভালো হবে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেটের বেনিফিটটা পাচ্ছেন। আচ্ছা, একজন ল্যান্ডলর্ডের কিন্তু সবচেয়ে বড় ভয় যে তার টেনেন্ট বাসা ভাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছে কিনা। নাজনীন মির্জা, আমাদের আজকের আলোচনার বিষয় প্রথমবারের মতো রেন্টাল ইনভেস্টমেন্ট প্রপার্টি যারা কিনবেন তাদের প্রস্তুতির বিষয়ে আসবো। আগে শুনি যে এই সময়টা আসলে কেমন যাচ্ছে, মানে এখন কি আসলে ইনভেস্ট করার মতো সময়? আমি যেটা বলবো যে রিয়েল এস্টেট হচ্ছে এমন একটা ব্যাপার, প্রত্যেকটা সময়ে একটা অপরচুনিটি থাকে, কিছু না কিছু অপরচুনিটি থাকবেই। যেমন রিয়েল এস্টেটের বাড়ি কেনা বেচার ক্ষেত্রে ইম্পর্টেন্ট দুটো যেই জিনিস কাজ করে সেটা হচ্ছে বাড়ির মূল্য, আরেকটা হচ্ছে রেট কেমন যাচ্ছে। সো এইটা কিন্তু একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করে। যখনই দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে, বাড়ির দাম বাড়ছে, আবার যখন বাড়ির দাম ইন্টারেস্ট রেটটা আবার একটু বাড়ছে তখন আবার বাড়ির দামটাও অ্যাডজাস্ট হচ্ছে। এই মুহূর্তে মার্কেটে আমরা যেটা দেখছি, বাড়ির দাম গত 2-3 বছরে যেভাবে যেই অনুপাতিক হারে বেড়ে গিয়েছিল এখন কিন্তু ওইটা আবার এখন একটু অ্যাডজাস্ট হচ্ছে। প্রতিদিনই আমরা যখন এমএলএস এ ঢুকছি তখন কিন্তু একটা বড় পোর্শন আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির দাম ডিক্রিজ হচ্ছে, হুইচ ইজ একটা গুড সাইন যারা এখন চিন্তা করছেন যে বাড়ি ইনভেস্ট করি বা বাড়ি কিনি, যেটাই হোক না কেন। সো মার্কেটটা একটু শিফট আমরা দেখতে পাচ্ছি এখন। জি, প্রথমবার যারা কিনবেন, আমি আসলে একদম মূল প্রশ্নে আসতে চাই, তারা আসলে কি ধরনের প্রস্তুতি নেবেন? এটা একটা খুব সুন্দর একটা প্রশ্ন। তো কিছু ক্লায়েন্টস আমাদের কাছে আছে যারা সবসময় আসে নিজেরা বাড়ি কিনবেন নিজেরা থাকার জন্য। তো এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যখন নিজেদের একটা থাকার জায়গা হয়ে যাচ্ছে তখন কিন্তু তারা চিন্তা করে যে আরেকভাবে চিন্তা করে যে কিভাবে একটু রেন্টাল ইনকাম পাওয়া যায় একটা বাড়িতে, কেননা ইনভেস্ট করি না, কারণ নিজে তো একটাতে আছি আরেকটা কিছু করি। আর রিয়েল এস্টেট হচ্ছে এমন একটা ব্যাপার যেটাতে আপনি জেনারেশনাল ওয়েলথ ডেভেলপ করতে পারেন। লাইক আপনি হয়তো আজকে কষ্ট করে একটা বাড়ি কিনছেন, যেটা এখন হয়তো আপনি অল্প কিছু ক্যাশ ফ্লো পাচ্ছেন, কিন্তু এটা কিছুদিনের মধ্যে যখন পে অফ হয়ে যাবে আপনার নেক্সট জেনারেশন যে আছে আপনার ছেলে মেয়ে, তারা কিন্তু ওইটার আরো ভালো এনজয় করতে পারবে। তো এইটার ডেফিনেটলি বেশ কিছু স্টেপস আছে, আজকে আমরা ওই স্টেপস গুলো নিয়ে কথা বলবো যে রেন্টাল প্রপার্টি যখন আপনি কিনবেন ইনভেস্টমেন্ট পারপাজে তখন কি কি স্টেপস ফলো করবেন। আরেকটা জিনিসও আছে যে এই রেন্টাল ইনভেস্টমেন্ট গুলো যখন আপনারা কিনছেন তখন কিন্তু ট্যাক্স ব্রেকেরও একটা ব্যাপার আছে। আপনারা আপনাদের সিপিএ এর সাথে কথা বলে আপনারা জেনে নিতে পারেন যে কি কি ধরনের ট্যাক্স ব্রেকস আপনারা পাচ্ছেন যখন আপনাদের একটা ইনভেস্টমেন্ট প্রপার্টিজ হচ্ছে। সো আজকে দর্শক আমরা আলোচনা করব যে স্টেপস গুলো কি কি আপনারা ফলো করবেন যখন আপনারা প্ল্যান করছেন যে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন। প্রথম যেটা আপনাদের সর্বপ্রথম মাথায় আসতে হবে যে ডাউন পেমেন্টের ব্যাপারটা, কারণ আপনি যখন একটা বাড়ি কিনবেন ডেফিনেটলি সেটাতে আপনার কিছু ডাউন পেমেন্ট দিয়ে তারপর বাড়িটা কিনতে হবে। ওই সময়টা এখন আর নেই যে জিরো ডাউনে আপনি বাড়ি কিনবেন। তো আমরা যতটুকু আমরা লেন্ডারের কাছ থেকে জানতে পারি যে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি যখন আপনি কেনেন তখন কিন্তু আপনি সেকেন্ড টাইম বায়ার হয়ে যাচ্ছেন, বা আপনি ফার্স্ট টাইমও যদি হন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার 20% ডাউন পেমেন্ট থাকতে হবে। আরেকটা যেটা ব্যাপার আছে, এফএইচএ লোন একটা ব্যাপার আছে। সো এফএইচএ লোনের থ্রুতে আপনারা 3.5% ডাউন দিয়ে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এফএইচএর একটা গাইডলাইন আছে যে ওই বাড়িটাতে আপনার অন্তত 1 বছর থাকতে হবে। সো ফর অ্যান এক্সাম্পল, আজকে আমি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চাই কিন্তু আমার এত টাকা জমানো নেই, আমার 20% নেই, আমি হয়তো এফএইচএ লোনের রাউটে যাব। সেক্ষেত্রে আমি একটা 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি বাড়ি কিনলাম, কিনে সেটার একটা ইউনিটে আমার ওনার হিসেবে আমার অন্তত 1 বছর থাকতে হবে, তারপর আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি। সো ডাউন পেমেন্টটা যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ এবং ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আর এফএইচএ লোনের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার যখনই আপনি 3.5% দিচ্ছেন আপনার কিন্তু আরেকটা
কস্ট ওটাতে অ্যাড হচ্ছে, সেটাকে আমরা বলি MIP, মর্টগেজ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। সো ওইটাও কিন্তু আপনার ক্যালকুলেট করতে হবে। তারপর সেকেন্ড স্টেপ আসবে হচ্ছে আপনার ক্রেডিট স্কোরের কি অবস্থা। যদিও আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনছেন, কিন্তু সেক্ষেত্রে আপনি যখন ব্যাংকের কাছে যাচ্ছেন, ব্যাংক কিন্তু আপনার ক্রেডিটটা চেক করবে। সো অ্যাজ আ কনজিউমার ব্যাংকের কাছে ফার্স্টে যাওয়ার আগে আপনি নিজেই জেনে নিতে পারেন আপনার ক্রেডিট স্কোরটা কেমন। সেক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন আপনার যে ক্রেডিট কার্ডের যে অ্যাপসগুলো থাকে বা ব্যাংকিং অ্যাপসগুলো থাকে, ওখানে গিয়ে আপনার ক্রেডিট স্কোরটা দেখে নিতে পারেন। ইউজুয়ালি যখন আপনি একটা প্রপার্টি কিনতে যান, সেক্ষেত্রে আপনার ক্রেডিট স্কোরটা 730-র উপরে হলে ইটস বেটার। নট লাইক যে আপনার কম, যাদের ক্রেডিট স্কোরটা কম আছে তারা কিনতে পারছে না, কিন্তু ক্রেডিট স্কোরটা আপনার যতটা ভালো হবে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেটের বেনিফিটটা পাচ্ছেন। আচ্ছা, অবভিয়াসলি মর্টগেজ হচ্ছে একটা রিস্ক বেসড প্রোডাক্ট। সো যখনই লেন্ডার দেখবে আপনার ক্রেডিট স্কোরটা খুব ভালো, তখন কিন্তু আপনি একটা বেটার ইন্টারেস্ট পাচ্ছেন, যেটা আপনার ফিউচারে যখন আপনি ক্যালকুলেট করছেন যে আপনার ইনকাম কত আসছে, ডেফিনেটলি আপনি ওটার সুবিধা একটা পাচ্ছেন। থার্ড স্টেপটা হচ্ছে একজন লেন্ডারের সাথে কথা বলুন। আমরা আমাদের কমিউনিটিতে অনেক সময় দেখতে পারি যে একজন বাড়ি কিনতে চাচ্ছে, উনি লেন্ডারের সাথে কথা না বলে আগেই মার্কেটে নেমে গেলেন, বাড়ি দেখা শুরু করলেন, উইচ ইজ কমপ্লিটলি রং। এই কারণে আগে আপনার অ্যাফোর্ডেবিলিটিটা জানুন, যে ব্যাংক আপনাকে কত টাকা লোন দেবে। তারপর নাম্বারটা জেনে যখন আপনি বাড়ি খুঁজতে যাবেন, তখন আপনি কিন্তু একজন এডুকেটেড কনজিউমার, আপনার কত টাকা আপনি ব্যাংকের থেকে পাবেন এবং কত টাকা স্পেন্ড করতে পারবেন। সো লেন্ডারের কাছে যখন যাবেন, তখন অনেকেই একটা কথা শুনি যে ভয় পায় যে লেন্ডারের কাছে গেলেই তো ও আমার ক্রেডিট পুল করবে এবং তাতে করে আমার ক্রেডিট স্কোরটা নেমে যাবে। তো আপনি যেটা করতে পারেন, আপনি যখন একটা লেন্ডারের কাছে যাবেন, আপনি তাকে বলতে পারেন যে এখনই হার্ড পুল করার দরকার নেই, আমি বাড়ি খুঁজছি, এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া, আমি এই নেইবারহুডে খুঁজছি। এবং তখন আপনাকে কিছু জেনারেল কোয়েশ্চেন করবে লেন্ডার, লাইক আপনার ইনকাম কত। কিন্তু ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওখানে আপনার ইনকামের চেয়ে বাড়ির ইনকামটা ওরা দেখে, যে যেই রেন্টাল ইউনিটটা আপনি কিনবেন সেখান থেকে কেমন ইনকাম আসছে। সো তার সাথে আরো যেটা তারা চেক করবে, আপনার লেন্ডার আপনার ক্রেডিট স্কোর চেক করবে, এবং অ্যাসেটস, যেটা বললাম যে ডাউন পেমেন্ট আপনার জমাতে হবে, ওই ডাউন পেমেন্টটা চেক করবে। সো বেসড অন এই তিনটা জিনিসের উপরে আপনাকে আপনার ব্যাংকার তখন একটা নাম্বার বলতে পারবে যে তুমি যে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবে, তো তুমি এই পর্যন্ত এত পর্যন্ত অ্যাপ্রুভ হতে পারো, ওই নাম্বারের উপরে খোঁজো। স্টেপ 4টা হচ্ছে, আপনি যখন জেনে গেলেন আপনার লেন্ডারের কাছ থেকে যে আপনি কত টাকা পর্যন্ত এফোর্ড করতে পারবেন, লোন পাবেন, তখন স্টেপটা হবে হচ্ছে আপনার নেইবারহুডটা রিসার্চ করা। কারণ এখানে আপনি থাকছেন না, এখানে আপনি বাসাটা ভাড়া দিয়ে দিচ্ছেন। সো আপনার যেই কাজগুলো তখন করতে হবে, কিছু কিছু জিনিস আছে টেনেন্টদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার 1 হচ্ছে ট্রান্সপোর্ট, যে বাসাটা মানে ট্রান্সপোর্টের কাছাকাছি কিনা, যে তারা কাজে যাবে। আরেকটা ব্যাপার আছে স্কুল, কারণ যেহেতু ফ্যামিলিরা থাকবে, তো তাদের কাছে স্কুলটা অনেক ইম্পর্ট্যান্ট, কোন জায়গায় কোন স্কুল রেটিংটা কেমন। আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে ওই এরিয়াটার জব অপরচুনিটিটা কেমন। তো রেন্টাল বাড়িগুলো যখন আমরা দেখব, তখন ওটার আশেপাশে বড় কোনো অফিস আছে কিনা যেখানে এমপ্লয়িজরা এভরিডে যাচ্ছে, কোনো মল আছে কিনা, বড় কোনো কোম্পানিজ আছে কিনা। কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সেট অ্যামাউন্ট অফ রেন্টাল ইনকাম তখন আপনি কোনো রকমের ভয় ছাড়া পাচ্ছেন। সো ওই নেইবারহুড রিসার্চ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস অনেকে বলতে পারেন যে আমি অ্যাপার্টমেন্ট কিনতে চাই, কারণ আমি হয়তো এত টাকার ব্যাংক অ্যাপ্রুভাল পাবো না, সো লেটস গো ফর অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টের রেন্টাল ইনভেস্টমেন্ট হিসেবে একটা ছোট ইস্যু আছে, সেটা হচ্ছে এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর অনেক হাই আপনার HOA ফিজ থাকে, যেটাকে আমরা সার্ভিস ফিজ বলি। সো অ্যাজ অ্যান ইনভেস্টর, আপনি যেহেতু রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন, একটা অ্যাপার্টমেন্টের এক্সপেন্স গুলো যখন আপনি দেখেন, কারণ আপনার যে রেন্টাল ইনকাম আসবে সেখান থেকে এক্সপেন্সটা ডিডাক্ট করতে হবে। সো HOA যদি অনেকখানি টাকাটা নিয়ে যায়,
তখন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা কমে যাচ্ছে। এবং আপনার এই কোঅপ বিল্ডিংস বলেন, কন্ডোমিনিয়ামস বিল্ডিং বলেন, ওদের অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে। আপনি হয়তো ভেতরে কোনো রেনোভেশন করতে চাচ্ছেন, ওরা হয়তো সেটাতে রাজি হচ্ছে না বা অনেক ডিফিকাল্টি, হার্ড টাইম দিচ্ছে, অনেক গাইডলাইন্স থাকে। সো কন্ডো কোঅপস থেকে আপনার সিঙ্গল ফ্যামিলি বা 2 ফ্যামিলি 3 ফ্যামিলি ওগুলো আরো বেটার হবে। সো সেক্ষেত্রে নেইবারহুডটাকে রিসার্চ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ 5-এ আমি যে বলবো যে প্রপার্টি যখন রিসার্চ করা হয়ে গেল কোন নেইবারহুডে থাকবেন, তারপর আপনার যেটা করতে হবে, এই ধরনের বাড়িগুলো দেখার ক্ষেত্রে একটা রিয়েলটার আপনাকে ভালো হেল্প করতে পারে নেইবারহুড রিসার্চের সময়। যে আপনার মর্টগেজ পেমেন্টটা কত আসবে সেটা তো আপনি জানেন, এবং তারপর আপনাকে যেটা দেখতে হবে যে ওই এরিয়া থেকে রেন্টাল ইনকাম কত আসছে। রেন্টাল ইনকামটা ক্যালকুলেট করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে পজিটিভ ক্যাশ ফ্লো থাকছে কিনা। কারণ পজিটিভ ক্যাশ ফ্লো ইজ ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ মানুষ যেটা করে, বাড়ি দেখে অনেক খুশি হয়ে যায়, অনেক কিছু রিসার্চ না করে, তাদের নিজস্ব ডিউ ডিলিজেন্স না করে বাড়িটা কিনে ফেলে। কিন্তু তারপর যখন রেন্টাল ইনকামটা আসা শুরু করে, তখন আসলে দেখতে পায় যে তারা পয়সা কামাচ্ছে না, উল্টা আরো পয়সা পকেট থেকে দিতে হচ্ছে। তো ওইটার জন্য বলবো যে ওই নেইবারহুডে যে ভালো একজন রিয়েলটার আছে, আপনি তার সাহায্য নিন, তার সাথে গিয়ে বাড়ি দেখেন। বাড়ি দেখে আপনি ওখান থেকে জানেন যে রেন্টাল ইনকাম কেমন হবে, পটেনশিয়াল ইনকাম। ওখান থেকে তারপর আপনি একটা ডিডাক্ট করে দেখেন যে আপনার ক্যাশ ফ্লো আসছে কিনা। আমরা একটা কথা সবসময় বলি যে ক্যাশ অন ক্যাশ রিটার্ন, যে আপনি যে ডাউনটা দিচ্ছেন, যে ধরেন একটা 500,000-এর বাড়ি কিনবেন, আপনি 100,000 ডাউন দিয়েছিলেন, এখন আপনি 400,000 লোন করেছেন। সো ফর অ্যান এক্সাম্পল, আপনার একটা বাসার থেকে, একটা সিঙ্গেল ফ্যামিলি বাসা, ওখান থেকে ওই নেইবারহুডে আপনার হাইয়েস্ট ভাড়া আসছে আপনার 3,500, আর আপনার মর্টগেজ পেমেন্ট আছে 3,000, তার মানে আপনি ক্যাশ ফ্লো পাচ্ছেন $500, which is good, at least আপনি $500 পাচ্ছেন। সো ওই ক্যালকুলেশনটা সবসময় খুব ইম্পর্টেন্ট। ওই ক্যালকুলেশনটা করে তারপর ডিসিশন নেওয়া ভালো। আরেকটা জিনিস খুব দেখতে হবে যে যেই বাড়িটা আপনি কিনবেন স্পেশালি ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য, ওখানে কি খুব বেশি রেনোভেশনের প্রয়োজন আছে কিনা। কারণ একটা মানুষ যখন নিজের জন্য বাড়ি কিনছে, তখন কিন্তু সে উঠে আস্তে ধীরে বাসা কাজ করতে পারে, এবং তখন অনেক আবেগ কাজ করে যে আমি এইটা বানাবো, ওইটা করবো, এভাবে করব। কিন্তু রেন্টাল প্রপার্টি যখন কিনবেন, তখন খুব বেশি একটা রেনোভেশন লাগবে এমন বাড়িতে গেলে সেটা কিন্তু আপনার লস, কারণ অলরেডি আপনি 100,000 ডাউন দিয়েছেন। সো এই রেনোভেশনের টাকা নিয়েও তো আপনার জন্য রেডি থাকতে হবে। সো ইটস অলওয়েজ বেটার যে আপনি এমন একটা বাড়ি দেখবেন যেখানে খুব মাইনর কাজ, লাইক আপনি একটু পেইন্ট করে নিতে হবে, টুকটাক লাইটস চেঞ্জ করতে হবে। ওই ক্ষেত্রে আপনি কিন্তু অনেকখানি আপনার ইনভেস্টমেন্ট পোর্শনটা বাঁচিয়ে নিতে পারেন। আর সেফ নেইবারহুডটা অনেক ইম্পর্ট্যান্ট। এমন একটা নেইবারহুডে যেতে হবে যেই নেইবারহুডটা সেফ এবং ফ্যামিলি ওরিয়েন্টেড, যেখানে ভালো ফ্যামিলি আসছে, ভাড়া নিতে থাকবে। সো ওইটা বিবেচনার একটা বিষয়। জি, রেন্টাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ গুলো একটু শুনবো। রেড ফ্ল্যাগ হিসেবে দেখেন কোনগুলোকে? রেড ফ্ল্যাগ রেন্টাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ সেটা হচ্ছে যে যাকে আপনি ভাড়া দিচ্ছেন তাকে রিসার্চ না করে ভাড়া দেওয়া। তো আমাদের একটা জিনিস প্রায়ই দেখি যে যখন রেন্ট করতে চান, তখন অনেকেই ওনার যারা আছেন তারা নিজেরাই রেন্টে দিতে চান, যে না আমি একটা সাইন দিয়ে দেবো, টেনেন্ট আসবে, আমি ভাড়া দিয়ে দিব। ইনভেস্টমেন্টের কথাই বলছি যে ওনার যে আছে সে যখন রেন্টে দিতে চাচ্ছে, তারা অনেকেই সবসময় আপনার রিয়েলটারদের সাহায্যটা নিতে চায় না, নিজেরা দিতে চায়। কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু যারা টেনেন্টরা আসছে তাদেরকে কিন্তু রিসার্চ করে দেখতে পারছে না যে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। কিন্তু একজন রিয়েলটর যখন বাসাটা ভাড়া দিয়ে দিচ্ছেন, তার কিন্তু অনেক টুলস আছে, যেই টুলসের থ্রুতে সে একটা টেনেন্ট যে আসছে তাকে দেখে নিতে পারছে যে সে কোথায় কাজ করছে, কত বছর ধরে কাজ করছে, তার ক্রেডিট হিস্ট্রি কেমন, বা সে আগের যে বাড়িগুলোতে ছিল সেখানে ঠিকমতো রেন্ট দিয়েছে কিনা। একজন ল্যান্ডলর্ডের কিন্তু সবচেয়ে বড় ভয় যে তার টেনেন্ট বাসা ভাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছে কিনা। ওই জায়গা থেকে বাঁচার জন্য যদি আপনি রিয়েলটরের হেল্প নিতে চান, ডেফিনেটলি নিতে পারবেন, ওইটা তো সবসময় ওপেন। আর ওইটা যদি কোনো কারণে না নিতে চান,
নিজেই এটা করতে চান, তাহলে ডেফিনেটলি সেই টেনেন্টের ব্যাকগ্রাউন্ড চেক করুন, তাহলে আপনার ওই ভয়টা আর থাকবে না। জি, যারা আসলে একটু কম টাকা দিয়ে মানে কম হচ্ছে অর্থ দিয়ে শুরু করতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন, যাদের বাজেট একটু কম? যাদের বাজেট একটু কম, ওই যে বললাম যে দেয়ার আর টু অপশনস। আপনি যখন একটা রেন্টাল ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চাচ্ছেন, একটা হচ্ছে তো 20% যাদের টাকা আছে, অনেক মানে ভালো ডাউন পেমেন্ট জমানো আছে। আরেকটা অপশন যেটা আছে, যেটা বললাম যে এফএইচ এর রাউটে যেতে পারে, যেখানে 3.5% ডাউন দিয়ে আপনি বাড়ি কিনতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাকে মনে করে রাখতে হবে যে ওই ইউনিটটাতে আপনার অন্তত 1 বছর থাকতে হবে, সেটা এফএইচ এর গাইডলাইন। সো ওই রাউটে ডেফিনেটলি তারা যেতে পারে যারা 3.5% বা কম পোর্শন দিয়ে বাড়িটা কিনতে চাচ্ছে। ট্যাক্স কিংবা আইনি দিকগুলোকে আপনি একটু পরামর্শ দিবেন কিনা? ট্যাক্সের ব্যাপারটা যেটা, যেহেতু আমি সিপিএ না, সেহেতু আমি একদম এত ক্লিয়ারলি তো বলতে একদম চাই না, basic টা, হ্যাঁ। বাট ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে যে ট্যাক্স বেনিফিটস গুলো পাওয়া যায়, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মর্টগেজ ইন্টারেস্ট কিন্তু পুরোটা ট্যাক্স ডিডাক্টেবল। যেই টাকাটা আপনার ইন্টারেস্টে যাচ্ছে মর্টগেজ পেমেন্টের সাথে সাথে, সেটা আপনি ট্যাক্স ডিডাক্ট করতে পারেন। বাড়িতে যে রিপেয়ার্স গুলো করছেন, ওই রিসিটস গুলো যদি আপনি রেখে দেন, তাহলে আপনার সিপিএ এর কাছে কথা বলে এন্ড অফ দ্য ইয়ারে জানাতে পারেন যে এই রিপেয়ার্স গুলো হয়েছে, সেইটার একটা পোর্শন ট্যাক্স ডিডাক্টেবল। বাসার যে মেইনটেনেন্স গুলো হচ্ছে, ধরেন আপনার প্লামার আসছে কোনো কিছু ঠিক করতে, বা আপনি ল্যান্ড মো করছেন, আপনার ল্যান্ডস্কেপিং এর ফিস দিচ্ছেন, ওগুলো ট্যাক্স ডিডাক্টেবল। ইউটিলিটিসের কিছু কিছু ইউটিলিটিস আছে ট্যাক্স ডিডাক্টেবল। প্রপার্টি ট্যাক্সের একটা পোর্শন আছে ট্যাক্স ডিডাক্টেবল। ইনভেস্টরদের জন্য অনেক বড় একটা নতুন যেটা আসছে আপনার বিগ বিউটিফুল বিলস। সো ওখানে অনেক কিছু নতুন করে এসছে যেটা ইনভেস্টরদের ইয়েতে পড়েছে, যেটা ট্যাক্সের অনেক বেনিফিটস পাচ্ছে। অ্যান্ড অন টপ আপনার ডেপ্রিসিয়েশন আপনি ডিডাক্ট করতে পারছেন আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টির থেকে, সেটাও তো ট্যাক্সের একটা বেনিফিট। সো ট্যাক্স ওয়াইজ অনেক অনেক বেনিফিটস পাওয়া যাচ্ছে ফ্রম ইনভেস্টমেন্টস, রেন্টাল ইনভেস্টমেন্টস। নাজনীন মির্জা, আমরা আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা প্রশ্ন দিয়েই শেষ করতে চাই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক মন্তব্য করছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সাবরি ভাষা তিনি বলছেন, হোয়াট আর দ্য ওয়েবসাইটস অর অ্যাপস টু লুক আপ ফর ডু ব্যাকগ্রাউন্ড চেক ফর টেনেন্টস? মানে টেনেন্টসদের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য কোনো ওয়েবসাইট? একটা ওয়েবসাইট আছে NTN, ন্যাশনাল টেনেন্ট নেটওয়ার্ক। ওইটা আমরা রিয়েলটাররা ইউজ করি, বাট আমি 100% শিওর না যে ওটা পাবলিক প্ল্যাটফর্মরা ইউজ করতে পারে কিনা, বাট ডেফিনেটলি আপনারা ওটা দিয়ে চেক করে নিতে পারেন। NTN, ন্যাশনাল টেনেন্ট নেটওয়ার্ক। জি, আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করি যেহেতু চলে আসলো, হোয়াট আর দ্য বেনিফিটস ফর ইনভেস্টার্স? What are the benefits for investors? So investors that the benefits, যেটা আমি একটু আগে ট্যাক্সের থ্রুতে বলছিলাম, যে ট্যাক্স যে ডিডাকশনস গুলো আছে, those are the major benefits. আর ভালো একটা টেনেন্ট যদি পেয়ে যান, তাহলে তো যেটা আমি বলি যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামাবেন। আপনার যে ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে, সেটা আপনার মর্টগেজ আপনার টেনেন্টই পে করছে, অন টপ আপনি যদি ক্যাশ ফ্লোর হিসাবটা আগে থেকে করে নেন, তখন তো আপনি দেখছেন যে আপনার পজিটিভ একটা ক্যাশ ফ্লো থাকবে। So those are the benefits. জি, অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।